এই ধরনের হামলা একজন শিক্ষকও মার্কিন প্রেসিডেন্টকে গুলি করতে গিয়েছেন। 2024 সালের তুলনায় বর্তমান সময়ে টার্গেট ভায়োলেন্স সেগুলো প্রায় 30% বেড়ে গেছে। এই আক্রমণকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটি ইরান যুদ্ধের প্রভাবে হয়েছে, এটি তিনি বিশ্বাস করেন না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মোড়ল, যেই মোড়ল চাইলে যে কোনো দেশের প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে আসতে পারেন, চাইলে একটি দেশের রেজিম চেঞ্জ করে দিতে পারেন, চাইলে বিশ্বের যে কোনো জায়গায় যুদ্ধ বাঁধিয়ে দিতে পারেন, এইরকম একটা শক্তিশালী দেশ, যার হাতে বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি আছে, যার হাতে বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র আছে, যার কাছে গোটা বিশ্ব বলতে গেলে হাতের মুঠোয়, সেই দেশের প্রেসিডেন্ট এখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর যে ব্যক্তি, সেই ব্যক্তির একটি অনুষ্ঠানে, যেই অনুষ্ঠানে আবার মোটামুটি বলা যায় যে মার্কিন প্রশাসনের শীর্ষ গোয়েন্দা থেকে শুরু করে প্রায় সবাই ছিলেন, বড় বড় গণমাধ্যম ব্যক্তিত্বরা ছিলেন। এইরকম একটা অনুষ্ঠানে ঠিক হোয়াইট হাউসের পাশে একটি হোটেলে এরকম একটা অনুষ্ঠানে বন্দুকধারীর সরাসরি গুলি এবং বেশ কয়েকটি গুলি হয়েছে, এবং সেই গুলির পর ডোনাল্ড ট্রাম্প, তার স্ত্রী মেলিনা এবং অন্যান্য যে প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তাদের পরিস্থিতি কি হয়েছিল সেটি ভিডিওতে যারা দেখেছেন তারা বুঝেছেন যে জীবন বাঁচানোর জন্য ডোনাল্ড ট্রাম্প সহ অন্যরা কি পরিস্থিতিতে পড়েছেন। যদিও ইন্টেলিজেন্সের লোকজন তাদেরকে খুব দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়েছেন, কিন্তু যেই ভিডিও প্রকাশ হয়েছে, যে ছবি প্রকাশ হয়েছে, সেগুলো বলে দিচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র গোটা দুনিয়াকে যেখানে ভয়ের মধ্যে রেখেছে, আতঙ্কের মধ্যে রেখেছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেই তাদের শীর্ষ ব্যক্তির নিরাপত্তা কতটা আলগা এবং কত ভঙ্গুর, এটি নিয়ে এখন গোটা বিশ্বে বিশ্লেষণ চলছে। যদিও এই বিশ্লেষণ বহু আগে থেকেই চলছে, কিন্তু এরকম একটা সময়ে যখন ইরানের সাথে যুদ্ধ করছে মার্কিন যুক্তরাষ্ট্র, মাদুরোকে তুলে নিয়ে এসেছে, আরেক দেশ থেকে আরেক দেশের প্রেসিডেন্টকে নিয়ে সরাসরি তুলে নিয়ে এসেছে, সেই ডোনাল্ড ট্রাম্প তার দেশেই এর আগে একবার নির্বাচনী প্রচারণার সময় নিশ্চয়ই আপনাদের মনে আছে যে তিনি 2024 সালের 13 জুলাই পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারণার সময় এই ধরনের গুলির শিকার হয়েছিলেন এবং তার কান ফুটো হয়ে গিয়েছিল, এরকম একটা হামলা হয়েছে তার উপরে। এরপরে মাত্র দেখেন এই বছর দেড়েকের মাথায় আবার তার উপরে এই হামলা, এবং এই হামলাকে যদিও তাৎক্ষণিকভাবে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে এটি মনে হয় যে এটি একটা একক হামলাই, এখানে কোনো ইরান বা অন্য কোনো দেশকে তিনি দায়ী করতে চান না, এটি তিনি বলেছেন যে এটি হয়তো একক হামলাই। কিন্তু আজকে সবশেষ যে খবর, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল তিনি বলেছেন যে এই হামলা সম্ভবত ডোনাল্ড ট্রাম্প সহ প্রশাসনের লোকজনকে টার্গেট করেছিল। তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছিলেন হামলাকারী, যার মধ্যে সম্ভবত প্রেসিডেন্ট ছিলেন। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে হামলাকারী ব্যক্তি একটি নামকরা প্রতিষ্ঠান থেকে স্নাতক শেষ করার পর শিক্ষকতা পেশায় ছিলেন। কি আজব দেখেন, শিক্ষক মানুষ, তিনি এই ধরনের একটি হামলা করেছেন। এই যে এই ধরনের হামলা, একজন শিক্ষকও মার্কিন প্রেসিডেন্টকে গুলি করতে গিয়েছেন, এই যে পরিস্থিতি, এটির পেছনে কি কারণ, এটির মনস্তাত্ত্বিক কারণ, সামাজিক কারণ এবং বৈশ্বিক যে কারণ, সেগুলো সব নিয়ে কিন্তু বিশ্লেষণ হচ্ছে এখন। এবং সেই বিশ্লেষণে বেশিরভাগ যেটি বলছেন যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমাজ ব্যবস্থা, সেখানে বেশ কিছু প্রভাব লক্ষণীয়। একটা হচ্ছে যে আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে গণতন্ত্রের জন্য খুব উদার দেশ, মানবতার জন্য খুব উদার দেশ হিসাবে গণ্য করা হলেও সাম্প্রতিক সময়ে এসে বেশিরভাগ বিশ্লেষক বলছেন যে সেই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যেও এখন যেই ধরনের কাদা ছোড়াছড়ি হয়, যেই ধরনের একজন আরেকজনকে গণতন্ত্রের হত্যাকারী হিসেবে যেভাবে চিহ্নিত করে, যেইভাবে একদল আরেক দলের লোকজনকে যেভাবে আক্রমণ করে, সেটি আসলে একটা ভঙ্গুর গণতন্ত্রের ইঙ্গিত দেয়, যেটি অনেক বিশ্লেষণ এখন বলছেন যেই অবস্থাটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে আগে গণতান্ত্রিক অবস্থা এমন ছিল না। দ্বিতীয়ত তারা যেটি বলতে চান বিশ্লেষকরা, সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে অস্ত্রের ব্যবহারটা এত ব্যাপক হয়ে গেছে এবং অস্ত্র প্রাপ্তিটা এত সহজ হয়ে গেছে যে এটি এখন তাদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে।
স্কুল ছাত্র সে চাইলে নিজস্ব অস্ত্র রাখতে পারে, কলেজ শিক্ষার্থী নিজস্ব অস্ত্র রাখতে পারে। এই যে একজন শিক্ষক তার কাছে অস্ত্র আছে নিজস্ব, এবং সাম্প্রতিক যে বছরগুলোতে যে হামলাগুলো হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বলেন বা এরকম হামলা, সেগুলোতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ যে বন্দুকধারী যিনি, সেই বন্দুকের মালিক তিনি কিন্তু নিজেই। এবং এই যে মানুষের, মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের এই প্রযুক্তির সাথে সম্পূর্ণ থাকতে থাকতে তাদের মধ্যে যে একাকিত্ব, সামাজিক যে বন্ধন, পারিবারিক যে বন্ধন, সেগুলোর যে অভাব এবং অস্ত্রের যে সহজলভ্যতা, এগুলো আসলে মানুষকে এক ধরনের ফ্যান্টাসির মধ্যে নিয়ে যাচ্ছে, যেটি গবেষকরা বলছেন। সেই ফ্যান্টাসির মাধ্যমে তারা হয়তো প্রেসিডেন্টকে কিল করে দিয়ে তারা একটা ইতিহাসের অংশ হতে চাইছেন। গোয়েন্দা সংস্থার প্রধানকে কিল করে দিয়ে হয়তো তারা একটা আলোচনায় আসতে চাচ্ছেন এবং আলোচনায় থাকতে চাচ্ছেন। এইগুলো কিন্তু, এই ধরনের ফ্যান্টাসি কিন্তু তরুণদের মধ্যে বা মধ্যবয়সীদের মধ্যে কিন্তু কাজ করছে এবং তারা এই কাজগুলো করছেন। এরপরে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী যেই বিভিন্ন দেশে যেভাবে হামলা করে, যেভাবে যুদ্ধ করছে এবং যেভাবে দশকের পর দশক ধরে বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন করছে এবং মানুষকে হত্যা করছে, বিশ্লেষকরা যেটি বলছেন, সেই ঘটনাগুলো কিন্তু পুঞ্জীভূত ক্ষোভ সেটি কিন্তু জমা হচ্ছে। এবং সুযোগ পেলে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের প্রায় অধিকাংশ দেশের মানুষজন আছেন, মাইগ্রেটেড পিপুল হিসাবে আছেন, ফলে অনেকের মধ্যেই কিন্তু এই ক্ষোভ থাকে এবং সেই ক্ষোভ থেকেও কিন্তু এই ধরনের হামলা অনেক সময় হয়ে থাকে, এটিও তারা বলছেন। এরপরে আছে যে সাম্প্রতিক যে ইরান যুদ্ধ, সেই ইরান যুদ্ধের প্রভাবের কথা অনেকে আলোচনা করেন। বিশেষ করে 2019 সালে কাসেম সোলাইমানিকে হত্যার পর ডোনাল্ড ট্রাম্প একটি টার্গেট হয়েছেন। এটি মার্কিন অনেক গবেষণা প্রতিষ্ঠান বলেছে, FBI, CIA থেকে শুরু করে অনেকেই বলেছেন যে 2019 সালে কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের উপরে এ ধরনের একটা টার্গেট আছে, এটি অনেকেই বলতে চান। যদিও এবারের এই আক্রমণকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটি ইরান যুদ্ধের প্রভাবে হয়েছে, এটি তিনি বিশ্বাস করেন না এবং এটি বিশ্বাস তিনি করতেও চান না। তিনি বলেছেন যে আরও তদন্ত হবে এবং তদন্ত হওয়ার পরেই এটি চূড়ান্তভাবে বোঝা যাবে যে আসলে কে হয়েছে, কারা করেছে, যদিও অ্যাটর্নির বক্তব্যে কিছুটা আভাস পাওয়া গেছে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু যেই টার্গেট কিলিং বলেন, টার্গেট ভায়োলেন্স বলেন, সেগুলো কিন্তু দ্রুততার সাথে বাড়ছে। একটি গবেষণা বলছে যে 2024 সালের তুলনায় বর্তমান সময়ে টার্গেট ভায়োলেন্স সেগুলো প্রায় 30% বেড়ে গেছে। তো একটা দেশে যদি এই 1-1.5 বছরের মাথায় যদি টার্গেট ভায়োলেন্স 30% বেড়ে যায়, তাহলে টার্গেট কিলিংও বাড়বে, সেটি স্বাভাবিক। এবং খোদ ডোনাল্ড ট্রাম্পের উপরে মাত্র 1.5-2 বছরের ব্যবধানে যে ধরনের হামলা হয়েছে, এটিকে আসলে বিশ্লেষকরা নানানভাবে ব্যাখ্যা করেন। যদিও ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন যে প্রভাবশালীদের এই ধরনের টার্গেট করা হয়েই থাকে। তিনি বলেছেন যে তিনি এই ধরনের বিষয় নিয়ে পড়াশোনা করেছেন এবং বলেছেন যে প্রভাবশালীদের উপরে সবসময় একটা টার্গেট থাকে। তো তিনিও সেই টার্গেট হয়েছেন এবং তিনি মনে করেন যে যেহেতু তিনি অনেকগুলো এরকম ঝুঁকিপূর্ণ কাজ করেছেন বিশ্বের বিভিন্ন দেশে, ফলে তাকে কেউ টার্গেট করতে পারে। এটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কথা। এগুলো হচ্ছে সামাজিক বিশ্লেষণ মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের ঘটনার ক্ষেত্রে। তবে সবচেয়ে বড় যেটি বিশ্লেষণ, সেটি হচ্ছে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র সারা দুনিয়ায় যেই সেই মোরাল হিসাবে যেগুলো করছে, সেগুলো আসলে কতটুকু সামাজিকভাবে জাস্টিফাইড হচ্ছে বা কতটুকু তার দেশের মানুষ গ্রহণ করছে বা খোদ তার দেশের মানুষ তার এই মানসিকতাকে গ্রহণ করছে কিনা, এগুলো কিন্তু তার একটা বার্তা দেয় এবং সেই বার্তা দেয় বলেই কিন্তু এখন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। যদিও অনেকেই এটি নানানভাবে ব্যাখ্যা করছেন, নানান দিক থেকে ব্যাখ্যা করছেন, তবে বাস্তবতা হচ্ছে যে কোনো একজন শাসক বা কোনো একটা দেশ যদি অন্য দেশের উপরে বা অন্য দেশগুলোর উপরে নানানভাবে দিনের পর দিন অত্যাচার করতে থাকে এবং একজন শাসক যদি তার দেশের মানুষের উপরে অত্যাচার করতে থাকে, তাহলে কিন্তু একটা সময় গিয়ে তাকে টার্গেটেড হতেই হয়। তো ডোনাল্ড ট্রাম্পও আসলে এর বাইরে নন। মনে হয় যে তিনি গোটা বিশ্বকে যেভাবে অস্থির করে ফেলেছেন, গোটা বিশ্বের অর্থনীতিকে, গোটা বিশ্বের মানবতাকে, গোটা বিশ্বের যেই সামাজিক ব্যবস্থাকে বা প্রশাসনিক ব্যবস্থাকে রেজিম চেঞ্জের মাধ্যমে বলেন, যুদ্ধ করে বলেন, যেভাবে অস্থির করে তুলেছেন, বিশেষ করে সাম্প্রতিক সময়ে তিনি যেভাবে গোটা বিশ্বের অর্থনীতিকে যেভাবে একেবারে একটা যুদ্ধের মধ্য দিয়ে যেই জায়গায় নিয়ে গেছেন, সেটি হয়তো তার এই আজকের যে অবস্থা, সেই অবস্থার জন্য অনেকে এটিকে দায়ী করতে চাইছেন। নিশ্চয়ই এগুলো গবেষণা হবে এবং সেখান থেকে উত্তরণের কোনো পথও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ
নিশ্চয়ই খুঁজে বের করবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।